অবশ্যই ডক্টর ইউনূসের বিরাট একটা ফেলিওর আছে, কিন্তু ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অবদান আমি যেটা বলবো যে উনি এই ক্রাইসিসে হালটা ধরেছেন। কারণ এর আগেও কিন্তু 2007 সালে আমরা যেটা জানি কথিত আছে যে ওনাকে অফার করা হয়েছিল, উনি কিন্তু দায়িত্ব নেন নাই। প্রথম কথা হচ্ছে এরকম একটা ক্রাইসিসে বাংলাদেশে দায়িত্ব নেওয়ার জন্য আমরা একজনকে অফার করেছি এবং এত বহুধা বিভক্ত জায়গায় আমরা একজনের ব্যাপারে আমরা ঐকমত্য হতে পেরেছি, এটা একটা ইস্যু। নাম্বার 2 হচ্ছে দেখেন প্রফেসর ইউনূস প্রথমে এসেই উনি কিন্তু যেটা বলেছেন আমি রাষ্ট্র পরিচালনার লোক না, এবং প্রথমে উনি যে ভুলটা করেছেন যেটা আমি ওই ক্ষেত্রে আমি রুমিনের সাথে একমত, যে প্রথম যে ভুলটা উনি করেছেন যে ওনার যেই সবাইকে একতাবদ্ধ করা দরকার ছিল এই দিকটা উনি মনোযোগ দেন নাই। রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আমি এটা প্রায় বলি যে উনি নানা জায়গা থেকে লোক হায়ার করেছেন, যেমন ধরেন উনি যাতায়াতের জন্য মানে ট্রান্সপোর্টেশনের জন্য মিস্টার মঈন খন্দকার বা এই টাইপের কাকে যেন উনি আমেরিকা থেকে নিয়ে এসেছেন, আমাদের টেলিকমিউনিকেশনের জন্য জার্মানি থেকে, তারপরে আমাদের এই যে কি সিদ্দিকী যেন লুৎফে সিদ্দিকীকে হায়ার করেছেন বিশেষ দূত। হ্যাঁ, কিন্তু উনি এই পলিটিক্যাল ক্রাইসিসের জন্য কাউকে হায়ার করেন নাই। উনি ওনার বন্ধু বান্ধব সারা পৃথিবীতে আছে, সেখান থেকে হায়ার করতে পারতেন, অথবা বাংলাদেশেই তো আমাদের অনেক পলিটিক্যাল ইয়ারা আছেন, বিভিন্ন ধারা থেকে উনি ছোট একটা টিম তৈরি করতে পারতেন। ফলে এখন যেটা দাঁড়াচ্ছে, আমি কিন্তু মানে বর্তমানে যাই দেখছি, আমি বর্তমানে কিন্তু প্রবলেমটা খুব এতদিন ছিল সংস্কার না নির্বাচন, বিচার না নির্বাচন, নানা কিছু, এখন কিন্তু আমরা খুব ছোট জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে ডিসেম্বর না জুন। এবং এটা আমি মনে করি রাজনৈতিক দলগুলো যদি একটু সচেতন হয়, স্পেশালি দায়িত্বটা বিএনপির উপরে বেশি, আর যদি প্রফেসর ইউনূস এই জায়গায় উনি যদি সচেতন থাকেন বা একটু যদি উনি ছাড় দেন, তাহলে আমি মনে করি আমরা একটা ইলেকশনে যেতে পারি। এবং সংস্কার বিচার মোটামুটি ধরেন আমরা 100 চাই, 100 থেকে হয়তো কম পেলাম, কিন্তু যেটা পাওয়ার আমরা সবাই কিন্তু পেয়ে গেছি। ধরেন এই যে যেটা রুমিন ফারহানা বললেন যে আমরা সবাই এত বেশি নির্যাতিত ছিলাম, এত বেশি নিপীড়িত ছিলাম, এখন তো আমরা এই জায়গা থেকে তো আমরা ফ্রি আছি, আমরা এখন মানে ঘুরে বেড়াতে পারছি, কথা বলতে পারছি, নির্বাচনী কার্যক্রমে সবাই সম্পৃক্ত হতে পারছি, নানা ধরনের জায়গাতে অন্য ঝামেলা তৈরি হচ্ছে, এখন আমরা নিজেরা নিজেদেরকে মানে ট্রল করছি, নিজের দিকে আঙ্গুল তুলছি, ওটা আলাদা এক ধরনের পেইন, যেটা নিয়ে আমরা খুব চিন্তিত। কিন্তু যে একটি কথা যে বলা হচ্ছে শুধু নির্বাচনের কথাটা বললে এক ধরনের প্রতিপক্ষ না বানিয়ে ফেলা হচ্ছে। বিষয় হচ্ছে যে ওই যে আমি বললাম না, ডক্টর ইউনূস 10টা কথা বলছেন, 10টা কথার মধ্যে একটা বলছেন হয়তো নির্বাচন প্রসঙ্গে, বাকি 9টার কথা কিন্তু আমরা বলছি না। আমরা শুধু ওই ওনার জোনটাকেই মানে আঙ্গুল তুলছি বা দেখছি, কিন্তু উনি তো অন্যান্য আরো অনেক কথা বলছেন। যেমন ধরেন উনি কিন্তু সংস্কারের কথা বলছেন, বিচারের কথা বলছেন, অনেক ডেভেলপমেন্টের কথা বলছেন। আমি যেটা বুঝি আমার হিসাবে যে প্রফেসর ইউনূস শুধু নির্বাচন করতে চান না, উনি আরো কিছু কাজ করে যেতে চান। এখন আপনি হয়তো বলতে পারেন উনি আরো কিছু কাজ করবেন কেন, আমরা কি ওনাকে এখতিয়ার দিয়েছি? ম্যান্ডেটটা আছে না, এই ম্যান্ডেট আমরা ওনাকে দেই বা না দেই, উনি এটা মানে নিজে থেকে নিয়েছেন। নাইলে উনি কেন জাপানে গিয়ে আজকে 1 লক্ষ চাকরির ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি, তারপরে আপনার বন্দরের ব্যাপারে চিন্তা করছেন, তারপরে আপনার আমরা কিছুদিন আগে দেখলাম রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে চিন্তা করছেন। আমরা তো অনেক সমালোচনা করছি, কিন্তু এটা কিন্তু ডক্টর ইউনূসের একটা অ্যাসেট হয়ে যাবে ভবিষ্যতে। ধরেন 6 মাস পরে যখন ইউনূস থাকবে না, তখন কিন্তু উনি একটা বলার সুযোগ পাবেন, দেখেন আমি অনেকগুলো কাজ ধরেছিলাম কিন্তু পলিটিশিয়ানদের জন্য কিছু করতে পারি নাই। এবং এই চাপগুলো কিন্তু পরে নির্বাচিত সরকারের উপর আসবে, সবাই চিন্তা করবে, সবাই কিন্তু ওই যে পরের সরকারের সাথে দ্রব্যমূল্যের তুলনা করবে, পরের সরকারের সাথে যানজটের তুলনা করবে, পরের সরকারের সাথে ওই যে ইভেন ঈদের যাতায়াত ব্যবস্থারও সবাই তুলনা করবে। তো এই জায়গাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডক্টর ইউনূস একটা গ্রহণযোগ্য লোক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি রাজনৈতিকভাবে যোগ্য লোক না। এখন এটা তো স্বাভাবিক, আমরা যেমন জিয়াউর রহমানকে নিয়ে চিন্তা করলাম, ওনার ভার্সেটাইল ক্যাপাসিটি আছে, ওনার সব ধরনের ম্যানেজমেন্ট ছিল, মাত্র 4 বছরে একটা অদ্ভুত ধরনের মানে উনি ওনার ক্যারিশমা দেখাতে পেরেছেন। প্রফেসর ইউনূসের স্পেশালিটি আপনি দেখবেন, আমি এটা সাকিব ভাই ভালো বলতে পারবেন, প্রফেসর ইউনূসের মুখ দিয়ে আমি কখনো কোনো তত্ত্ব শুনি নাই। যেমন ধরেন আমাদের ইকোনমিক্সরা কিন্তু কথায় কথায় মূল্যস্ফীতি, বাজার পরিস্থিতি, নানা তত্ত্ব দেন। প্রফেসর ইউনূসের মুখ দিয়ে আমি কখনো এই ধরনের কঠিন বাক্য শুনি নাই। উনি সবসময় খুব সহজ ভাষায় কথা বলেন। এবং উনি বলেছেন, ওনার একটা আমি লেকচার আমি শুনেছি, উনি বলেছেন অর্থনীতিবিদ হিসেবে আমি কিছুই শিখি নাই। আমি যে অর্থনীতি পড়েছি, অর্থনীতির উপর পিএইচডি করেছি, বিভিন্ন বিষয় করেছি, আমি একটা শিখি নাই, একটা কিছুই শিখতে পারি না সেখান থেকে। উনি একটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে শিখেছেন। এখন প্রফেসর ইউনূসের জায়গাটায় আমি যেটা দেখি
যে ওনাকে আমরা ঐক্যের জায়গা থেকে আমরা পেয়েছি, যোগ্যতার জায়গা থেকে উনি যদি রাজনীতিবিদদেরকে গুরুত্ব দিতেন, রাজনীতিবিদদের মধ্য থেকে কারোর সহযোগিতা নিতেন, তাহলে আমাদের এই ক্রাইসিসটা হতো না। এবং যেই ক্রাইসিসটা হচ্ছে এখন, আবারও বলছি যে আমাদের এই মানে এই বাকযুদ্ধ এবং একে অপরের ব্যাপারে যেই মানে বিশ্বাসের যে ঘাটতি বা মানে ট্রাস্ট ডিফিসিট যেটা হয়েছে, এটা অবশ্যই দূর করতে হবে এবং দূর করে আমাদের একটা সলিউশনের দিকে যেতে হবে। আদার দেন এটা জটিল অবস্থার দিকে যাবে। জি।